আপনারা যারা দীর্ঘদিন ধরে প্রশ্ন করে আসছিলেন, বাংলাদেশ কি কখনো তার সামরিক শক্তিকে সত্যিকার অর্থেই আধুনিক করবে? যারা বলতেন আমাদের বিমান বাহিনীতে কেন নেই আধুনিক ফাইটার জেট, আমাদের নৌবাহিনী কেন বঙ্গোপসাগরের বিশাল অংশ নজরদারি করতে পারছে না, আজকের প্রতিবেদন আপনাদের জন্যই। কারণ এই মুহূর্তে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের কাছে এমন একটি বাজেট প্রস্তাব পেশ করেছে যা বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনোই দেখা যায়নি। শুধু সামরিক সরঞ্জাম কেনার জন্যই চাওয়া হয়েছে ২৭,০০০ কোটি টাকারও বেশি। এই বাজেটে থাকছে আধুনিক যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার, আর্ম ড্রোন, মিসাইল সিস্টেম, নতুন যুদ্ধজাহাজ, স্যাটেলাইট নজরদারি এবং আরও অনেক কিছু। আজকের পুরো প্রতিবেদনে আমরা এই ঐতিহাসিক বাজেটের প্রতিটি খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করব। বিমান বাহিনী থেকে সেনাবাহিনী, নৌবাহিনী থেকে দেশীয় প্রতিরক্ষা শিল্প পর্যন্ত। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। শুরুতেই বলা দরকার, এই বাজেটটি ঠিক কী কারণে বিশেষ। বাংলাদেশে এর আগে যখনই সামরিক বাজেট দেওয়া হয়েছে, সেখানে সেনা, বিমান এবং নৌ তিন বাহিনীর বেতন ভাতা, রক্ষণাবেক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং সরঞ্জাম কেনা সব কিছুই একটি সমন্বিত বাজেটে ঢুকিয়ে দেওয়া হতো। ফলে আলাদা করে সরঞ্জাম কেনার জন্য বরাদ্দ ছিল অত্যন্ত সীমিত। কিন্তু এবারের 2026-27 অর্থ বছরের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় যে বাজেটটি চেয়েছে সেটি সম্পূর্ণ আলাদা একটি উদ্যোগ। এই ২৭,০০০ কোটি টাকার প্রস্তাবটি শুধুমাত্র সামরিক সরঞ্জাম কেনাকাটার জন্যই, অর্থাৎ বেতন বা অন্যান্য প্রশাসনিক খরচের বাইরে। এটি বাংলাদেশের সামরিক ইতিহাসে এক নজিরবিহীন পদক্ষেপ এবং বিশ্লেষকরা বলছেন যদি আনুষঙ্গিক সব খরচ যোগ করা হয় তাহলে 2026-27 সালের মোট প্রতিরক্ষা বাজেট হবে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বড় সামরিক বাজেট। প্রতিরক্ষা খাতে মোট চাওয়া বাজেটের মধ্যে সবচাইতে বেশি বরাদ্দ রাখা হয়েছে বিমান বাহিনীর জন্য ১২,০০০ কোটি টাকা এবং এটি কোনো সাধারণ বাজেট নয়। এই বাজেট বাংলাদেশ বিমান বাহিনীকে আমূল পরিবর্তন করার একটি মহাপরিকল্পনা। প্রশ্ন হলো, কেন এটি এতটাই জরুরি? উত্তরটা একটু তিক্ত। গেল ২০ বছর ধরে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে কোনো উল্লেখযোগ্য যুদ্ধ বিমান যোগ হয়নি। যেগুলো এসেছে সেগুলোর প্রায় সবই প্রশিক্ষণ বিমান বা হালকা এয়ারক্রাফট। আসলে ভারী যুদ্ধ বিমান, যাকে আমরা ফাইটার জেট বলি, সেটি ২ দশকেও সংযোজিত হয়নি। এই শূন্যতা পূরণে এখন এই বিশাল বিনিয়োগের প্রস্তাব করা হয়েছে। এই ১২,০০০ কোটি টাকার বাজেটে কি কি থাকছে? প্রথমত, MRCA অর্থাৎ মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট। এটি এমন একটি যুদ্ধ বিমান যা একই সাথে আকাশে, ভূমিতে আঘাত এবং নজরদারি সহ সব ভূমিকা পালন করতে সক্ষম। প্রতিরক্ষা বিশ্লেষকরা ইঙ্গিত দিচ্ছেন বাংলাদেশ মূলত দুটি বিকল্পের দিকেই ঝুঁকছে: পাকিস্তান, চীন যৌথভাবে নির্মিত JF-17 থান্ডার ব্লক 3 অথবা সুইডেনের গ্রিপেন JS-39। JF-17 থান্ডার ব্লক 3-র কথা বলতে গেলে এই যুদ্ধ বিমানটির প্রতিটির মূল্য বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৩০০ থেকে ৪০০ কোটি টাকার আশপাশে পড়বে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এর কিছু মাস আগেই বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান পাকিস্তান সফরে গিয়ে পাকিস্তান বিমান বাহিনী প্রধানের সাথে বৈঠক করেছেন এবং এই যুদ্ধ বিমান কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ হয়েছে বলে জানা গেছে। এই সংকেত অনেকটাই স্পষ্ট। তবে শুধু যুদ্ধ বিমানেই থামছে না পরিকল্পনা। এই বাজেটে অ্যাটাক হেলিকপ্টার কেনার পরিকল্পনাও আছে। অ্যাটাক হেলিকপ্টার হলো এমন একটি সামরিক সম্পদ যা স্থলযুদ্ধে সরাসরি সহায়তা করতে পারে, ট্যাঙ্ক ধ্বংস করতে পারে, পদাতিক বাহিনীকে আকাশ থেকে সুরক্ষা দিতে পারে। এর পাশাপাশি আছে আর্মড এরিয়াল ভেহিকল, সহজ ভাষায় সশস্ত্র ড্রোন। আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের গুরুত্ব ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেকে সবাই বুঝেছেন। বাংলাদেশেও এবার সেই সক্ষমতা অর্জন করতে চাইছে।
বিমান বাহিনীর সক্ষমতা শুধু যুদ্ধ বিমানেই সীমাবদ্ধ নয়, আকাশকে নিরাপদ রাখতে প্রয়োজন শক্তিশালী রেডার সিস্টেম এবং মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। এবারের বাজেটে সেই দিকটিও অন্তর্ভুক্ত করা হয়েছে। কিছুদিন আগেই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রান্সের থ্যালাস রেডার সিস্টেম স্থাপন করা হয়েছে। এটি বাণিজ্যিক বিমান চলাচলের জন্য স্থাপিত হলেও এর সামরিক গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এই রেডার সিস্টেমটির মাধ্যমে এখন বঙ্গোপসাগরের 400 নটিক্যাল মাইল পর্যন্ত বাংলাদেশ নজরদারি করতে পারে, যা এর আগে সম্ভব ছিল না। এর সাথে যুক্ত হবে জার্মানির আরও একটি রাডার সিস্টেম। দুটি সিস্টেম একত্রে যদি কাজ করে, বাংলাদেশের বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক আমূল শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে। মিসাইল প্রতিরক্ষার ক্ষেত্রে এবারের বাজেটে আছে মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম বা MRSMI। এটি ভূমি থেকে নিক্ষেপযোগ্য এমন একটি মিসাইল যা আকাশে শত্রুর বিমান বা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। বর্তমানে বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম সর্বোচ্চ 300 কিলোমিটার পর্যন্ত সুরক্ষা দিতে পারে। নতুন এই মিডিয়াম রেঞ্জ সিস্টেম যুক্ত হলে সেই সক্ষমতা আরও অনেক বেড়ে যাবে। প্রিয় দর্শক, এবারের বাজেটে সেনাবাহিনীর জন্য প্রায় 10,000 কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বাজেটে কি কি থাকছে? মূলত সেনাবাহিনীর জন্য উন্নত প্রযুক্তির অস্ত্র, গোলাবারুদ এবং ফায়ার সাপোর্ট সিস্টেম। এর মধ্যে আছে আর্টিলারি অর্থাৎ ভারী কামান, মর্টার, রকেট লঞ্চার এবং সমন্বিত ফায়ার কন্ট্রোল সিস্টেম। আধুনিক যুদ্ধে স্থলবাহিনীর এই সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এবারের এই বাজেটের সবচাইতে দূরদর্শী দিকটি হলো দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার পরিকল্পনা। বাংলাদেশ এখন সম্পূর্ণভাবে বিদেশ থেকে সমরাস্ত্র কিনে থাকে, কিন্তু ভবিষ্যতে যদি দেশের মধ্যেই অস্ত্র বা গোলাবারুদ উৎপাদন করা সম্ভব হয়, তাহলে বিদেশ নির্ভরতা অনেকাংশেই কমে আসবে। এ লক্ষ্যেই প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠার দিকে মনোযোগ দিচ্ছে মন্ত্রণালয়। বিমান বাহিনীর ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। আমাদের যুদ্ধ বিমান বা রেডার সিস্টেম রক্ষণাবেক্ষণের জন্য এখন বিদেশের প্রকৌশলীদের উপর নির্ভর করতে হয়। কিন্তু এবারের বাজেটে দেশীয় দক্ষ প্রকৌশলী এবং বৈমানিক তৈরির জন্য আলাদা বরাদ্দ চাওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে দেশেই এই রক্ষণাবেক্ষণ সম্ভব হয়। এবারের বাজেটে নৌবাহিনীর জন্য মোট 734 কোটি টাকার বরাদ্দ চাওয়া হয়েছে, কিন্তু এর পেছনে যে পরিকল্পনা সেটি সংখ্যার চাইতেও অনেক বড়। প্রথমত, 4টি নতুন টহল জাহাজ কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এক্ষেত্রে সবচাইতে গর্বের বিষয় হলো এই জাহাজগুলো বিদেশ থেকে কেনা হবে না, বরং দেশীয় জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানকে দিয়ে তৈরি করানো হবে। এই টহল জাহাজগুলো বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় নজরদারি বাড়াতে কাজে লাগবে। কেন এই নজরদারি এতটা গুরুত্বপূর্ণ? কারণটা কিছুটা বেদনাদায়ক। মিয়ানমার সীমান্তে আরাকান বাহিনীর কার্যক্রম বৃদ্ধির কারণে বাংলাদেশের জেলেদের অপহরণের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা বেড়েই চলছে। এই পরিস্থিতি মোকাবেলায় নৌটহল জোরদার করার কোনো বিকল্প নেই। এছাড়া পেকুয়ায় অবস্থিত সাবমেরিন ঘাঁটির সক্ষমতা বাড়ানোর জন্য একটি কাটার সেকশন ড্রেজার কেনার পরিকল্পনাও রয়েছে এবারের বাজেটে। এই ড্রেজারের মাধ্যমে সমুদ্র বা নদীর তলদেশ থেকে পলিমাটি তোলা সম্ভব হবে, যাতে নৌপথ সচল থাকে। আরও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হল VSAT বা ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল প্রযুক্তি স্থাপন। এই প্রযুক্তির মাধ্যমে স্যাটেলাইট থেকে সরাসরি বঙ্গোপসাগর এবং সীমান্তবর্তী এলাকায় নজরদারি করা সম্ভব হবে। প্রিয় দর্শক, এবারে আসি সবচাইতে আগ্রহজনক বিষয়টি নিয়ে। নৌবাহিনীর জন্য এবার প্রথমবারের মতো ট্রেনিং সিমুলেটর সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগে নৌবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ হতো মাঠে বা সমুদ্রে গিয়ে। এতে প্রচুর গোলাবারুদ এবং মিসাইল খরচ হতো এবং ঝুঁকিও ছিল প্রাণহানির। এখন এই সিমুলেটর প্রযুক্তির মাধ্যমে 4 দেয়ালের মধ্যেই রিয়েল লাইফ প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে। খরচ কম, ঝুঁকি নেই। একই সাথে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার নেভাল বেসগুলোতে নতুন প্রশাসনিক ও আবাসিক ভবন নির্মাণ এবং ডক ইয়ার্ড তৈরির
পরিকল্পনাও রয়েছে। এই ডক ইয়ার্ডে যুদ্ধজাহাজ মেরামত, রক্ষণাবেক্ষণ এবং নির্মাণ কাজ করা সম্ভব হবে। বিশেষত ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগের সময় জাহাজগুলোকে সুরক্ষিত রাখতে। IFF সিস্টেম বা আইডেন্টিফিকেশন ফ্রেন্ড অর কো সিস্টেম এই প্রযুক্তি নির্ধারণ করে একটি বিমান বা জাহাজ বন্ধু না শত্রু। বর্তমানে বাংলাদেশের 8টি সামরিক যান বা বিমানে এই সিস্টেম সংযুক্ত আছে। ভবিষ্যতে নতুন যুদ্ধ বিমান এবং যুদ্ধজাহাজেও এই ইন্টিগ্রেশন করা হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। প্রিয় দর্শক, সবচেয়ে বড় প্রশ্নটি হলো এই বাজেট, এটি কি আসলে বাস্তবায়ন করা সম্ভব? স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, এই বিশাল যে বাজেট দেওয়া হচ্ছে প্রতিরক্ষা খাতের, সেটি কি সত্যি অনুমোদন করতে পারবে সরকার? সব নির্ভর করছে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর। কারণ দেশে এখন মূল্যস্ফীতির চাপ আছে, অর্থনীতি একটি কঠিন সময় পার করছে। এর পাশাপাশি বৈশ্বিক প্রেক্ষাপটও একটি বড় চ্যালেঞ্জ আছে। ইরান ইসরায়েল উত্তেজনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততার কারণে বিশ্বজুড়ে সামরিক সরঞ্জামের সরবরাহে ঘাটতিও দেখা দিচ্ছে। অনেক দেশ তাদের নিজেদের প্রতিরক্ষা চাহিদায় ব্যস্ত আছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য কতটা দ্রুত এবং কত পরিমাণ সরঞ্জাম পাওয়া সম্ভব হবে সেটি একটি বড় প্রশ্ন। তবুও বিশ্লেষকরা বলছেন পরিকল্পনাটি নেওয়া হয়েছে, এটি সবচাইতে বড় পদক্ষেপ। কারণ বাজেট চাইলেই পাওয়া যায় না, কিন্তু চাওয়া না হলে পাওয়ার প্রশ্নই ওঠে না। বাংলাদেশকে এই সত্যিকার অর্থে এবার তার প্রতিরক্ষা খাতকে একবিংশ শতাব্দীর উপযোগী করে গড়ে তুলতে পারবে? আধুনিক যুদ্ধবিমান উড়বে কি বাংলাদেশের আকাশে? বঙ্গোপসাগরে কি শক্ত হবে বাংলাদেশের নজরদারি? এই প্রশ্নগুলোর উত্তর সময় বলে দেবে। অর্থাৎ আর কয়েকদিনের মধ্যে এটি একেবারে পরিষ্কার হবে। তবে এটা নিশ্চিত, এই বাজেট প্রস্তাবটি বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনটি যদি আপনার কাছে ভালো লাগে তবে শেয়ার করতে পারেন এবং লাইক দিতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী সময়ে সামরিক ও কূটনৈতিক বিষয়ে আরও গভীর বিশ্লেষণ দেখতে পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।